সবাই কেমন আছেন? ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখে। ক্লাসে আমরা পড়ছিলাম স্ত্রী গ্যামেটোফাইটের উপর, নাকি বৈশ্বিক কথা শোনা যাচ্ছে? চিত্র সহ পড়ার কথা বৈশ্বিক কথা শোনা যাচ্ছে? আমরা শুনতেছি না কেন? বৈশ্বিক স্যার, আমরা কি পড়ছিলাম? বৈশ্বিক গ্যামেটোফাইটের উৎপত্তি। আজকে আবার চিত্র সহ পড়ার কথা ছিল। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। বই আছে সামনে? 241 পেজ। সালমা আক্তার, 241 পেজ বের করছি স্যার। উপরের পড়াগুলোর সঙ্গে নিচের চিত্রগুলো একটু মিলায় দেখবো মিল আছে না নাই। ভ্রূণ পোষক কলার ডিম্বক রন্ধ্রের কাছাকাছি। ভ্রূণ পোষক কলার, ভ্রূণ পোষক, আসলে ভ্রূণ পোষক বলতে আমরা কি বুঝি? ভ্রূণ যেখানে অবস্থান করে, ভ্রূণকে যে থলি আবদ্ধ করে রাখে, ভ্রূণ পোষক। পরজীবী পোষক, কৃমির পোষক, কুকুরের পোষক, এগুলো কি মানুষ, গরু, ছাগল নাকি? মাথায় উকুন থাকে, তাহলে উকুনের পোষক, যার মাথায় উকুন সে নিজেই। অন্ত্রে কৃমি থাকে, যার অন্ত্রে কৃমি থাকে সে নিজেই পোষক। তাহলে ভ্রূণ যেখানে থাকে, ভ্রূণ যে থলি এই ভ্রূণকে আবদ্ধ করে রাখে, সেটাই হচ্ছে ভ্রূণ পোষক। এই ভ্রূণ পোষকটা হলো, এই ভ্রূণ পোষক কলার ডিম্বক রন্ধ্রের, ভ্রূণ পোষক কলার ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি বড় আকারের সামান্য বড় হয়। তাহলে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র বুঝি? ডিম্বক রন্ধ্র, রন্ধ্র শব্দের অর্থ হচ্ছে খোলা বা ফাঁকা জায়গা, কুঠুরি, জানালা। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি বড় আকারের একটি কোষ আকারে সামান্য বড় হয়। এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ, এই ভ্রূণ পোষকটা আকারে সামান্য একটু বড়। এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড়। প্রোটোপ্লাজম বেশ ঘন এবং নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড়। এই কোষটি বিয়োজন বিভাজনের মাধ্যমে অথবা মিয়োসিস বিভাজনের মাধ্যমে, মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। এখন চিত্র আমাকে দেখতে হবে। চিত্র হলো, প্রথম চিত্রের মধ্যে লেখা আছে স্ত্রী রেণুর মাতৃকোষ, প্রথম এবং দ্বিতীয় চিত্রটা।
স্ত্রী রেণুর মাতৃকোষ। এখন মাতৃকোষের মাঝে যে একটু হলুদ হলুদাভ অংশ, এটা দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্রে 4টি রেণু কোষ। এটা বিভাজিত হয়ে এই বিয়োজন পদ্ধতি অথবা মিওসিস পদ্ধতিতে এই নিউক্লিয়াসটি শুধু বিভাজন হয়ে ওখানে কয়টি নিউক্লিয়াস দেখতে পাচ্ছি? 4টি। মিওসিস বিভাজনের মাধ্যমে 1 2 3 নাম্বার চিত্রটা 4টি কি হয়েছে? নিউক্লিয়াসটি 4টি খণ্ডে বিভক্ত হয়েছে। 4টি খণ্ডের মধ্যে আবার উপরের 3টি অংশ আর নিচের অংশ, উপরের 3টি অংশই আবার কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। চতুর্থ চিত্র, উপরের 3টি অংশই নষ্ট, শুধুমাত্র নিচের নিউক্লিয়াসটা সতেজ থাকবে। সে কোথায় বলছে যে সর্বনিম্ন কোষটি ছাড়া, সবার নিচের কোষটি ছাড়া বা নিউক্লিয়াসটি ছাড়া বাকি 3টি কোষ বিনষ্ট হয়ে যায়। উপরের যে 3টি কোষ আছে এগুলো নষ্ট হয়ে যাবে। সর্বনিম্ন এই বড় কোষটি, সর্বনিম্ন এই বড় কোষটি বৃদ্ধি পেয়ে ক্রমশ ভ্রূণথলিতে পরিণত হয়। ভ্রূণথলি ওই যে সাদা রঙের উপরের 3টি অংশ বাদ দিয়ে চতুর্থ চিত্রের নিচের অংশটা একটু বড় হয়েছে, ভ্রূণথলিতে পরিণত হয়েছে। এই কোষটির নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। এই কোষটির নিউক্লিয়াস, তার মানে আমরা তো এর আগেই জানলাম যে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়েছে। 4টি হ্যাপ্লয়েড কোষের মধ্যে 3টি নিউক্লিয়াস নষ্ট হয়েছে, শুধুমাত্র একটি কোষ সতেজ ছিল, তাহলে এই কোষটা নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। এই নিউক্লিয়াসটি আবার কি হবে? বিভক্ত হয়ে 2টি নিউক্লিয়াসে পরিণত হবে। এই নিউক্লিয়াসটি আবার বিভক্ত হবে মাইটোসিস পদ্ধতিতে, বিভক্ত হয়ে আবার 2টি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। চিত্র নাম্বার এখান থেকেই ওই নিচের তীর চিহ্ন দিয়ে নিচের অংশটা দেখো, 1 2 3 4 5 নাম্বার চিত্র। একটি নিউক্লিয়াস, এটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টি ওই নিউক্লিয়াসে পরিণত হবে। এই নিউক্লিয়াস 2টি ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান করবে। ভ্রূণথলির 2 মেরু, যদি এটা ভ্রূণথলি হয়ে থাকে, এই নিউক্লিয়াস 2টি এই ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান করবে। এই ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান করে, চিত্র নাম্বার 5। তারপর বলছে এবার এই 2টি নিউক্লিয়াস প্রতিটি পরপর দুবার বিভক্ত হয়ে 4টি করে নিউক্লিয়াস সৃষ্টি হবে। এই নিউক্লিয়াসটা পরপর দুবার, এই নিউক্লিয়াসটা পরপর দুবার করে বিভাজন হবে। তাহলে পরপর যখন দুবার বিভাজন হবে তখন একটা নিউক্লিয়াস থেকে হবে 2টি নিউক্লিয়াস, এই পাশে একটি নিউক্লিয়াস থেকে হবে 2টি নিউক্লিয়াস। নেক্সট, এই 2টি নিউক্লিয়াস পরপর দুবার বিভাজন হবে। এখানে হলো একবার বিভাজন হলো, একবার। তাহলে এখানে যদি দুবার বিভাজন হয়, এই 2টি যদি আবার বিভাজন হয় তাহলে হবে 4টি। কয়টি হবে? 4টি নিউক্লিয়াস হবে। এই নিউক্লিয়াস প্রথমে ভ্রূণথলির 2 মেরুতে, মেরু ওইটা একটা মেরু, এই পাশে একটা মেরু, এই 2 মেরু থেকে অবস্থান করবে। এটি পরপর 2 ধাপে পরপর দুবার বিভাজিত হবে। প্রথমবার বিভাজিত হয়ে 2টি হয়েছিল, আবার এই 2টি বিভাজিত হয়ে 4টি নিউক্লিয়াসে পরিণত হয়েছে। যে কথাই বলছে 2 মেরুতে অবস্থান নেয়, এরপর এই 2টি নিউক্লিয়াস প্রতিটি পরপর দুবার বিভক্ত হয়ে 4টি করে নিউক্লিয়াস সৃষ্টি করে। চিত্র নাম্বার 6, 4 5 6 7, 7 নাম্বার চিত্র শেষ। এবার 8 আর 9 নাম্বার চিত্র। এর পরবর্তী ধাপে 2 মেরু থেকে একটি করে
নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রস্থলে এসে পরস্পরের সাথে মিলিত হয়ে আবারও ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি করে। দুই মেরু থেকে একটি করে, এরপর এদিকে আসো। ওখান থেকে এখান থেকে একটি নিউক্লিয়াস, এখান থেকে একটি নিউক্লিয়াস এই ভ্রূণথলি কোথায় আসবে? কেন্দ্রের দিকে এসে চিত্র নাম্বার 7। তাহলে এখানে থাকবে তিনটা, এখানে থাকবে তিনটা। তাহলে এখান থেকে একটা এদিকে চলে আসছে, এখান থেকে একটা আসছে, এদিক থেকে একটা এখানে চলে আসছে। তাহলে দুটা নিউক্লিয়াস কেন্দ্রের দিকে চলে আসছে, এসে এখানে নিউক্লিয়াসের সংখ্যা দুটি, তাই বলছে যে এখানে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস সৃষ্টি হবে। দুটি হ্যাপ্লয়েডের মিলনই তো ডিপ্লয়েড, তাই তো? তাহলে দুটি হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে দুটি ডিপ্লয়েড বা গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি করে। তাহলে মাঝেটা এটা গৌণ নিউক্লিয়াস কেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এটাকে বলবো গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস, গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস এই ভ্রূণথলির কেন্দ্র বরাবর চলে আসবে, এসে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি করবে। এবার দুই মেরুর নিউক্লিয়াস গুলো সামান্য সাইটোপ্লাজম সহকারী কোষের সৃষ্টি করে। ডিম্বক রন্ধ্রের দিকে কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলে। ডিম্বক রন্ধ্র তার মানে হচ্ছে তোমরা যে নিচের অংশগুলো দেখতেছো, নিচের অংশ, এই যে নিচের এই অংশটা ডিম্বক রন্ধ্র। তাহলে যে এই অংশটা, এখানে ডিম্বক রন্ধ্র থাকে, তো এই পাশে ডিম্বক রন্ধ্র থাকা থাকে। এই ডিম্বক রন্ধ্রের নিকটবর্তী দিকে তিনটি কোষকে গর্ভযন্ত্র বলে। এর মাঝের কোষটি বড় বা নিউক্লিয়াসটি বা বড়, এর মাঝের কোষ বা নিউক্লিয়াস মাঝখানে যেটা থাকবে এটা আকারে থাকবে একটু বড়, মাঝের নিউক্লিয়াসটি আকারে একটু বড়। একে বলা হবে সহকারী কোষ। একে ডিম্বাণু এবং অন্য, একে কি বলা হবে? এর মাঝের নিউক্লিয়াসটি বড়, একে ডিম্বাণু এবং অন্য কোষকে সহকারী কোষ বলা হবে। তাহলে এটাকে বলা হবে ডিম্বাণু। এটা দেখতে আকারে বড়, এটা থেকে আরেকটা চিত্র আমরা উঠবে না হয় স্থানান্তর করি। আপনার সহকারী, তাহলে এটা গেল গৌণ, ডিম্বাণু। এই যে দুটা সম্মিলিত রূপ, এটা আর এটা, এগুলাকে বলা হবে সহকারী নিউক্লিয়াস, সহকারী কোষ বা সহকারী নিউক্লিয়াস। তারপর গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে প্রতিবাদ কোষ বা অ্যান্টিওডাল কোষ বলে। এভাবে ভ্রূণথলির গঠন ক্রিয়া শেষ হয়। ভ্রূণ, তারপরে তাহলে উপরের যে তিনটি কোষ আছে, এই কোষ তিনটিকে বলা হবে প্রতিবাহী। এই তিনটি কোষের নাম হলো প্রতিপাদ, প্রতিপাদ কোষ, প্রতিপাদ স্থান, প্রতিপাদ।
উদ্দীপাদক। তাহলে আমরা মূল উদ্দেশ্য ছিল এই ডিম্বাণু নিয়ে, এই কোষটা নিয়ে, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য, ডিম্বাণু। এই তো ডিম্বাণু, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। তাহলে ডিম্বাণুর গঠন আমরা বলছিলাম, ডিম্বাণুর গঠন প্রক্রিয়া আমরা কিন্তু রেকর্ড করলাম, ডিম্বাণুর গঠন প্রক্রিয়া, যে ডিম্বাণুর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইট অথবা ডিম্বাণুর উৎপত্তি। তাহলে শুক্রাণু উৎপত্তি এর আগে আমরা শেষ করছি, আজকে আমরা পড়লাম ডিম্বাণুর উৎপত্তি। ডিম্বাণুর উৎপত্তি পড়তে গিয়ে আমরা এই চিত্রগুলাকে বেশি মনে রাখবো। প্রথম চিত্র নাম হয়েছে স্ত্রীরেণুর মাতৃকোষ। এই স্ত্রীরেণুর মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে মিয়োসিস বিভাজনের মাধ্যমে অথবা ফিউজন বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি করবে। এই চারটি হ্যাপ্লয়েড কোষের উপরস্থ তিনটি যে কোষ আছে, এই কোষগুলো কি হবে, বিনষ্ট বা নষ্ট হয়ে যাবে, এবং সবার নিচের যে কোষটি আছে শুধু এই কোষটি সতেজ থাকবে। এই কোষটি ভ্রূণথলি গঠন করবে। এই নিচের কোষ অথবা নিউক্লিয়াস যেটাই বলো, যে এই নিচের নিউক্লিয়াসটি একটি ভ্রূণথলি গঠন করবে। এই নিউক্লিয়াসটি ভ্রূণথলিতে থাকা অবস্থায় নিউক্লিয়াসটি প্রথমে কি হবে, একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। এই একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। এই ভ্রূণথলিতে নিউক্লিয়াস দুটি ভ্রূণথলির দুই মেরুর দিকে অবস্থান করবে। আর এই নিউক্লিয়াস দুটি পরপর দুই ধাপে বিভক্ত হয়ে একটি নিউক্লিয়াস থেকে চারটি করে নিউক্লিয়াসের সৃষ্টি হবে। চারটি নিউক্লিয়াসের, এই কেন্দ্রের চারটি নিউক্লিয়াসের একটি করে নিউক্লিয়াস, একটি করে দুই পাশে দুই মেরুর যে চারটি করে নিউক্লিয়াসই আছে, দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস কোথায় আসবে, এই ভ্রূণথলির কেন্দ্র বরাবর, বিষুবীয় অঞ্চল বরাবর আসবে। এই কেন্দ্র বরাবর এসে এরা গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি করবে। আর বিপরীত দিকে এই দুই কেন্দ্রের যে নিউক্লিয়াস গুলো আছে, ডিম্বগ্রন্থের দিকে যে নিউক্লিয়াস তিনটি থাকবে, এই নিউক্লিয়াস তিনটির মাঝখানের যে নিউক্লিয়াসটা থাকে এটা আকারে কি হবে, বড় হবে। এই বড় নিউক্লিয়াসটিকে বলা হবে ডিম্বাণু। আর সাইডের যে দুটি নিউক্লিয়াস থাকবে, এই দুটি নিউক্লিয়াসকে বলা হবে সহকারী কোষ। এদের বিপরীত পাশে অন্য মেরুতে ওই যে তিনটি নিউক্লিয়াস অবস্থান করবে, এই নিউক্লিয়াস তিনটিকে একত্রিত করে বলা হবে প্রতিবাদ কোষ। তাহলে ডিম্বাণুর উৎপত্তি, এই ডিম্বাণুর উৎপত্তি সম্পর্কে আমরা মোটামুটি এই চিত্র থেকেও আংশিক বর্ণনা বা ব্যাখ্যা করতে পারবো। ঐশী, স্যার ডিম্বাণুর উৎপত্তি, শুক্রাণুর উৎপত্তি পড়ছেন না পড়েন নাই? পড়ছি। শুক্রাণুর উৎপত্তি তো পড়ছি। হ্যাঁ, ডিম্বাণুর উৎপত্তি বলা যাবে? যাবে। বইয়ের ভাষা না বলে শুধুমাত্র চিত্রগুলো ব্যবহার করে বলা যাবে? বইয়ের ভাষা বলতে হবে না, শুধু চিত্র থেকেই বলা যাবে। হ্যাঁ, যেমন এই যে 1 2 3 4 নম্বর চিত্রটাতে বলা হবে যে উপরের তিনটি নিউক্লিয়াস কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুধু নিচের নিউক্লিয়াসটি সতেজ থাকবে। এই নিউক্লিয়াসটি ভ্রূণথলিতে পরিণত হবে। আর এই ভ্রূণথলির যে নিউক্লিয়াসটা আছে 5 নম্বর চিত্র, এই ভ্রূণথলির নিউক্লিয়াসটি দুটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হবে। উপর নিউক্লিয়াস দুটি ওই ভ্রূণথলির দুই মেরুতে অবস্থান করবে। এই ভ্রূণথলির দুই মেরুতে দুই নিউক্লিয়াস দুটি পরপর দুবার করে বিভাজন হয়ে কি হবে, একটি নিউক্লিয়াস থেকে চারটি করে নিউক্লিয়াসে, ভ্রূণথলির দুই মেরুতে চারটি করে নিউক্লিয়াস অবস্থান করবে। এখন এই চারটি করে নিউক্লিয়াসই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই চারটি নিউক্লিয়াস আবার কি হবে, চারটি নিউক্লিয়াস থেকে একটি করে নিউক্লিয়াস হবে, দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস এরা
বিষুবীয় তল বরাবর অবস্থান করবে অথবা কেন্দ্র বরাবর অবস্থান করবে। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো মিলে ডিপ্লয়েড নিউক্লিয়াস বা ডিপ্লয়েড কোষ অথবা গৌণ গৌণ কেন্দ্রিকা গৌণ কোষ অথবা এখানে বলা যেতে পারে যে এটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সৃষ্টি করবে। আর একটি করে নিউক্লিয়াস চলে আসার কারণে দুই মেরুতে তিনটি করে নিউক্লিয়াস অবস্থান করবে। আর তিনটি করে নিউক্লিয়াসের মধ্যে আবার ওই ভ্রূণ রন্ধ্রের দিকের যে নিউক্লিয়াসটি বড়, মাঝের যে বড় নিউক্লিয়াসটি বড় হবে আকারে, এই বড় নিউক্লিয়াসটাকে বলা হবে ডিম্বাণু। আর সাইডের দুই নিউক্লিয়াসকে বলা হবে প্রতিবাদ নিউক্লিয়াস বা সহকারী নিউক্লিয়াস অথবা সহকারী কোষ। আর এই ডিম্বক রন্ধ্রের বিপরীত সাইডে ওই ভ্রূণথলির অন্য মেরুতে যে তিনটি নিউক্লিয়াস আছে, এই তিনটি নিউক্লিয়াসকে বলা হবে প্রতিপাদ কোষ। এই প্রতিপাদ কোষ এভাবে ডিম্বাণুর কি হয়, সৃষ্টি হয়। এই কথাটুকু বলা যাবে চিত্র দেখে দেখে, আমার ওই বইয়ের লাইন পড়া দরকার। হ্যাঁ বলা যাবে। তাহলে বলো দেখি। ভ্রূণপোষক কলায় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এই কোষটির নিউক্লিয়াসটি অন্য কোষের তুলনায় তুলনামূলক ভারী হয়। এই কোষটি বিয়োজন বা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। এই সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর মধ্যে নিচের কোষটি নিউক্লিয়াস যুক্ত এবং উপরের 3টি কোষ বিনষ্ট হয়ে যায়, শুধু নিচের নিউক্লিয়াস যুক্ত কোষটি বেঁচে থাকে। এই কোষটি পরবর্তীতে ভ্রূণথলিতে রূপান্তরিত হয়। এই ভ্রূণথলির নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টি কোষ সৃষ্টি করে এবং ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান করে। পরবর্তীতে এই 2টি কোষ পরপর 2বার বিভাজিত হয়ে 4টি করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করে। এই 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে 2 মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রস্থলে এসে মিলিত হয়ে ডিপ্লয়েড নিউক্লিয়াস কিংবা গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করে। তারপরে এই আর দুই মেরুতে অবস্থানরত নিউক্লিয়াস কয়টি করে থাকবে? 3টি করে থাকবে। দুই মেরুতে 3টি করে অবশিষ্ট নিউক্লিয়াস থাকে। ডিম্বক রন্ধ্রের দিকে যে নিউক্লিয়াস গুলো থাকে তার মধ্যে মাঝখানেরটা সামান্য একটু বড় হয়, এটিকে ডিম্বাণু এবং বাকি দুইটিকে সহকারী কোষ বলে এবং বিপরীত দিকের কোষগুলোকে প্রতিপাদ কোষ বলে। এটা শুধু ডিম্বাণুর কথা উল্লেখ করে যে ডিম্বাণু উৎপত্তি, আমার ওই প্রতিপাদ কোষ পর্যন্ত যেতেই হবে না, বরং এই যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি 3টি করে নিউক্লিয়াস থাকবে, এই 3টি নিউক্লিয়াসের মাঝে নিউক্লিয়াসটা আকারে বড় থাকবে, তাকে বলা হবে ডিম্বাণু। অধিকার যেতেই হবে, একটু বললেই শেষ হবে। এখন এই ডিম্বাণুর উৎপত্তি বলা যাবে তো ইনশাআল্লাহ, নাকি আবার বই দেখে দেখে বই লাইন বাই লাইন মুখস্থ করা দরকার? আচ্ছা, তাহলে আমার সময় শেষ হয়েছে, আমরা স্যার এসে বসে আছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ক্লাস পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।